ওটা আমড়া গাছ? আচ্ছা আচ্ছা, এই দেখো একদম পেকের নিচে পড়ে আছে। বাবা, এই বাবা কি রস বেরোচ্ছে, পুরো পাকা আমড়া। তা উত্তরবঙ্গের ডুয়ার্স এর আগে বেড়াতে গেছেন, তারা একবার ভালো করে মিলিয়ে দেখে নিন এই জায়গাটার সাথে আপনারা। আর এদিকে রুমগুলো রয়েছে। তো আপনাদের জানি নাকি এটা কিন্তু রাজ্য সরকারের মতলব। হঠাৎ দাঁড়িয়ে বললে মাছ কি আর নড়তে পারছে না। কোথায় গো? এই দেখো এখানে, এটা একটা ঢোড়া সাপ। আরে সাটা, প্রচুর মাছ খেয়েছে, দেখো নড়তে পারছে না। ভয় পেও না, ভয় পেও না, আমাদের আজকের গন্তব্যে একমাত্র মাধ্যম যে রেলগাড়ি তা কিন্তু মোটেই না। 2 চাকা 4 চাকা অটো, টোটো, টেকার, বাস, গাড়ি, মন চাইবে যেটা আজ আমরা সেটাতেই পৌঁছতে পারি। যাই হোক, আমার এক্সকারশনিস্ট পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই গুড মর্নিং ফ্রম তালিত রেল স্টেশন এবং স্বাগত আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। আজকের ব্লগটা শুরু করলাম এই তালিত স্টেশন থেকে। তার একটাই কারণ, অতীতের অনেক ভালো লাগা, অনেক ভালো মুহূর্ত, অনেক ভালো স্মৃতি মিশে আছে রেল স্টেশনে। মানে বাড়ি থেকে খুব কাছে, যখনই মন খারাপ লাগতো মানে বন্ধুবান্ধবরা মিলে এখানে চলে আসতাম সাইকেল নিয়ে, তারপর কখনো বাইক নিয়ে। সব কিছু নিয়ে একটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে আগে থেকেই মনে। মানে ট্রেন তো এমনি আমার জন্য একটা পছন্দের জিনিস। তারপর ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, একের পর এক ট্রেন গাড়ি পার হয়ে যেত। তো এটাই আর কি, মানে মনের খারাপ লাগাগুলো এক নিমিষে যে কখন মন থেকে দূর হয়ে যেত সেটা বোঝার কোনো উপায় ছিল না। তাই আর কি গাড়ির একটু আজকে আগে থামিয়ে এখানে গাড়ি ঢোকাতে পারলাম না, যেহেতু কাজ চলছে। একটু ঘুরে গেলাম আবার সেই ছোটোবেলার জায়গা থেকে। জানি সেই সময়টা তো চাইলেও ফেরত পাওয়া যাবে না, বাট এই আর কি। যেখানে যাচ্ছি সেখানে কিভাবে যাব, তার জন্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড বা রেল স্টেশন কোনটা, এই সমস্ত বর্ণনা আগে ভিডিওর শুরুতেই দিয়ে আপনাদের ধৈর্যের পরীক্ষায় বসাবো না। বলে রাখি, এবারের ট্যুরটা মানে আজকের গল্পটা যেটা আপনারা দেখছেন একটু অন্য রকমের। আজ কোনো রাত্রিবাস নয়, তাই সঙ্গে আমি একাই। অবশ্যই একা বললে ভুল হবে, অনেকদিন পর সনাতনদাকে পেয়েছি, অনেকদিন বাদে। কারণ সনাতনদার রোববার ছাড়া সময় হয় না, আজকে সানডে, বললাম চলো আজকে ধরে বেঁধে নিয়ে এসেছি। তো অনেকদিন পর দেখা হলো নাকি ভিডিও, প্রায় দেখা তো এমনি হয়, বেরোনো হয় না, প্রায় 1 বছর 3-4 মাস পর নাকি। অমরনাথ যাত্রা, অমরনাথ যাত্রা সনাতনদের সঙ্গে লাস্ট ট্যুর। আচ্ছা যাই হোক, তো আমাদের বাড়ি থেকে আজ গন্তব্য এটুকু আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, যেটা হচ্ছে মাত্র 43 কিলোমিটার। 43 কিলোমিটার পর আমরা পৌঁছে যাবো আমাদের আজকের গন্তব্যে। আমরা এখন এই মুহূর্তে পার করছি হলদি ব্রিজ। এই যে দেখছেন ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, হ্যাঁ আমাদের গাড়ির ডান দিকে এই রাস্তাটা কিন্তু আবার কাটোয়া রোড চলে যাচ্ছে। আর এটা হচ্ছে শান্তিনিকেতন রোড। আমাদের বাড়ি থেকে মানে বর্ধমান থেকে বোলপুর যাওয়ার জন্য, বোলপুর শান্তিনিকেতন বা গুসকরা যাওয়ার জন্য কিন্তু এই রোডটা সবচেয়ে বেস্ট রোড। অ্যাকচুয়ালি এই রোডটা কিন্তু মেন রোড নয়, মানে আমরা যেখানে আজকে যাচ্ছি তো একটু ঘুরে ঘুরে যাচ্ছি, তার কারণটা আগেই বললাম কেন। আর এই দিকে পাশে এই যে আমরা ব্রিজে এখন উঠছি, এই পাশ দিয়ে বয়ে গেছে খড়ি নদী, তাই এই জায়গাটাকে বলা হয় খড়ির গণ্ডি। হলদি ব্রিজ পেরোলেই এক সময় এখানে প্রচুর পিকনিক হয়েছে। এখন জানি না যে ভেতরে পার্কটা ছিল সেই পার্কটা বন্ধ হয়ে গেছে কিনা, তাই না সদনদা? এই ভেতরে একটা পার্ক ছিল, পার্কের ভেতর রেস্টুরেন্ট ছিল। এই বাইরেও রেস্টুরেন্ট আছে, খড়িরগন্ডি রেস্টুরেন্ট, ছোটোখাটো রেস্টুরেন্ট, চাউমিন নর্মালি যে খাবারগুলো হয় আর কি, মোগলাই এগুলো সেসব পাবেন। তো প্রচুর একসময় পিকনিক হয়েছে, এখনও যদি খোলা থাকে। এই যে দেখছেন বাদিকে জঙ্গল, এই জঙ্গলের ভেতরে আছে, হ্যাঁ ভেতরে পার্ক তো আছে, কিন্তু পার্কটা এখন এই যে দেখছেন, এই দেখুন জঙ্গল, এই দেখুন এই যে এইদিকে গেট। তো খোলা আছে কিনা জানি না, খোলা থাকলে পিকনিক তো অবশ্যই হবে। প্রথম বিরতি নিতেই হলো, তার কারণ একটাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে কয়রাপুর। এই শান্তিনিকেতন রোডেই পড়বেন, জাস্ট মানে হলদি ব্রিজ থেকে কিছুটা পথ এলেই। এখানে দাঁড়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে চলুন দেখবেন। এই হলো সেই বিখ্যাত মিষ্টির দোকান, এখান থেকে নেব
যেটা বরাবরই আমি করি। দাদা রসগোল্লা হবে গুড়ের? ঠিক আছে 10টা দিন প্যাক করুন। হ্যাঁ এখানে একবার না একবার দাঁড়াবোই এই রসগোল্লার কারণেই। একটু রস দিয়ে দিও। হ্যাঁ ব্যাস। ও জিও কায়দাতে বিখ্যাত প্লেয়ার। তবে চপ তেলে ভাজা খাওয়া সকালবেলা দেখাবো না, আপনারাই গালিগালাজ করবেন। হ্যাঁ ইয়ার কি হচ্ছে সকালবেলা তেলে ভাজা। আরও একটা কারণ এখানে দাঁড়ানোর, সেটা হচ্ছে এই যে সকালবেলায় সনাতন দা চা পান করছে এই কয়রাপুর থেকে। ঠিক আছে তো চাটা? ব্যাস ব্যাস। এই পথে এরকম আরও অনেক কিছু দেখতে পাবেন। যারা রয়েছেন খাদ্য রসিক খেতে খেতে যাবেন বোলপুর। দেখুন আরও একটা জিনিস দেখাচ্ছি, তবে আমি নামবো না, কারণ এরপরে পৌঁছতে লেট হয়ে যাবে। এই হচ্ছে সেই জায়গা। এই দেখুন বোর্ডটা একবার দেখিয়ে রাখি আপনাদের, লেখা আছে বড় চৌমাথা। ডান দিকেই ডান ধারে যে দোকানগুলো দেখছেন, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে পরপর সারি সারি, কলকাতা থেকে মানুষজন এলে কিন্তু এখান থেকে খালি হাতে ফিরে যায় না। যারা কলকাতা থেকে এই রাস্তায় যাওয়া আসা করেছেন তারা জানেন এই বড় চৌমাথার কিন্তু মন্ডা মানে বিশ্ববিখ্যাত বলা যায়। মানে প্রত্যেকেই দাঁড়ায় এবং মন্ডা নিয়ে তবে বাড়ি যায়। মন্ডা আর দুধ চা এখানকার কিন্তু মানে বিখ্যাত এই বড় চৌমাথার। বাড়ি থেকে শুরু করেছিলাম বেলা 9:30, আর এখন বাজছে ঘড়িতে বেলা 11:15। মাঝখানে জাস্ট একটা বিরতি নিয়েছি মিনিট 15-20, তারপরেই আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম এই আমাদের আজকে গন্তব্য যমুনা দিঘি ইকো রিসর্টে। সামনে ওনাদের এটা হচ্ছে অফিস ঘর, এখান থেকে বুকিং টুকিং সমস্ত যে ব্যাপার স্যাপারগুলো এগুলো পরিচালনা হয়, আর এদিকে রুমগুলো রয়েছে। তো আপনাদের জানি নাকি এটা কিন্তু রাজ্য সরকারের মৎস্য দপ্তরের আন্ডারে এই জায়গাটা। তো ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে, অ্যাকচুয়ালি ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু 3টে বিভাগ হয়। একটা হচ্ছে বেনিফিস, যেটা আমরা বকখালিতে দেখেছিলাম, সেটা অনলি ট্যুরিজম। আর মিন বলে একটা হয় যেখানে অফিসিয়াল ব্লকের কাজকর্ম ছাড়া হয়, সেটাও ফিশারিজ ডিপার্টমেন্টের আন্ডারে। আর আমরা যেটা আছি এটা হচ্ছে স্টেট ফিশারিজ, দ্য স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নিচে লিঙ্ক দেওয়া আছে www.wbsfdcl.com। এই লিঙ্কে গেলেই কিন্তু আপনারা এখানে টোটালি বুকিংগুলো করতে পারবেন, এবং ফোন নম্বর দেওয়া আছে, ফোন নম্বর আমি দিয়ে দিয়েছি, চাইলে ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। এই যে গোটা জায়গাটা দেখছেন, যেটা বললাম আগেই, এইটা যেমন স্টেট ফিশারিজ ডেভেলপমেন্টের আন্ডারে, এখানে কিন্তু মৎস্য চাষটাও হয়, মানে মাছের চাষবাসও হয়, এবং ট্যুরিস্টদের জন্য গেস্ট হাউস রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। আমি সমস্ত কিছু ডিটেলস আপনাদের পরে দেখাচ্ছি। হ্যাঁ, সামনে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই যমুনা দিঘি ইকো রিসর্ট। চলুন পুরো জায়গাটা আমরা এই জায়গাটা পরে ঘুরে দেখবো। এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়া যাক, কারণ অলরেডি ঘড়িতে 11টা বাজছে, সকাল বেলা 11টা, তো এখনও ব্রেকফাস্ট করা হয়নি। এই দিকটা হচ্ছে ওনাদের কিচেন কাম রেস্টুরেন্ট। আর সনাতনদা যেখানে দাঁড়িয়ে আছে, এক সময় সোভেনিয়ার শপ ছিল লকডাউনের আগে। এই দেখুন কাপ, ওইদিকে শান্তিনিকেতন, যেহেতু বোলপুর খুব কাছে, হ্যাঁ শান্তিনিকেতনের ব্যাগ ট্যাগ অনেক কিছু জিনিস ছিল, এখন এগুলো নষ্ট হয়ে গেছে, আর ওই জন্য এখন বিক্রিটা বন্ধ আছে, এখানে সেল হয় না। আর এই যে দেখছেন লেখা আছে ভেজ রাইস মিল, চিকেন কারি, মটন কারি, পোস্তের বড়া। তো এখানে কিন্তু দামগুলো সব দেওয়া আছে, কিসের কত দাম। তো দাম কিন্তু ঠিকঠাক, তাই না? হ্যাঁ, প্রাইস রেট কিন্তু ঠিকঠাক, একদম হাইফাই কিছু নয়, রিজনেবল রেট। চলুন ভেতরে যাওয়া যাক। দাদা খাবার রেডি? ঠিক আছে চলুন। এটা হচ্ছে ওনাদের খাবার জায়গা, পাশেই কিচেন, এই যে এখানে কিচেন রয়েছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া কিন্তু এলাকাতে, এখানে রুম ভাড়ার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি যেটা যখন ইচ্ছে খাবেন ওনাদের বলবেন, যখন ইচ্ছে যেটা খাবেন ওনাদের বলবেন, হ্যাঁ সেটা যদি এখানে থাকে ওনারা নিশ্চয়ই আপনাদের জন্য ব্যবস্থা করে দেবে। তো সকালে আমরা বলেছিলাম এই যে খাবো মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। আচ্ছা, এই 1 প্লেট লুচি তরকারি হিসেবে দামটা ওনারা ধরেছেন, 1 প্লেট হিসেবে 50 টাকা।
আর এর সাথে আবার 5% জিএসটি অ্যাড হয়, এই 52-53 টাকা পড়বে, তাই তো? এই হচ্ছে খাওয়া দাওয়ার খরচ সকালের ব্রেকফাস্টের। এই যে আমাদের কয়রাপুরের রসগোল্লা গুড়ের, ব্যাস আমাকে আর দিও না। শীতকাল মানেই নো লুচি, অনলি মটরশুঁটির কচুরি কিংবা হিঙের কচুরি, কি তাই তো? খাবারের মানে কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে খাবারের টেস্টও ভালো। খেয়ে দেখি। ঠিক আছে ভাই, তুমি রান্না করছো নাকি? স্টাফ আছে আলাদা? আচ্ছা আচ্ছা, দেখুন ভালোই করেছে। ভেতরে একবার মটরশুঁটির গাঢ় পুরটা দেখুন, যথেষ্ট পুর দিয়েছে। কী সাধারণ খাওয়া দাওয়া ভালো না? দারুণ। ওনারা কিন্তু একদম গরম গরম পরিবেশন করলো। আলুর দমটা করে রেখেছিল, গরম করে দিল সকালের দিকে। আর লুচিটা আমরা আসার মানে সরি লুচি বলছি, অভ্যেস হয়ে গেছে লুচি খেতে খেতে। কচুরিটা আমরা আসার পর ভাজা হলো তেলে, তাই তো? একে তো এই মোটা মোটা কচুরি, তারপর বলে আরও দেবো দাদা লাগবে, না 4টে এনাফ। খাওয়া দাওয়া তো হলো ভালোই। এবার একটু আমরা এখানে থাকার রুমগুলো দেখে নিই। প্রথমেই বলি, এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে কিন্তু একটা 4 বেড এসি, একটা ডবল বেড এসি রয়েছে। আবার ডবল বেড নন এসিও রয়েছে, সেটা আমরা দেখতে যাচ্ছি। ওইদিকে আবার রয়েছে ডবল বেড এসি, সেটা আমরা ঘুরে এসে দেখব। আবার রয়েছে কিন্তু ট্রিপল বেড এসি নন এসি, সেটা হচ্ছে এই সামনের বিল্ডিংটা দেখুন। এখন গেস্ট রয়েছে, বেশ ভালোই কয়েকজন গেস্ট রয়েছে, আমি দেখলাম এসেই। এই যে এই বিল্ডিংটা হচ্ছে একটু পুরোনো আমলের কোয়ার্টার টাইপ। এটা হচ্ছে কিন্তু ট্রিপল বেড এসি নন এসি। আর আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে ডবল বেড এসি নন এসি রয়েছে। ডবল বেড এসি রুমের ভাড়া হচ্ছে 1568 টাকা, আর নন এসি রুমের ভাড়া 794 টাকা, এগুলো কিন্তু সব জিএসটি নিয়ে। আর ট্রিপল বেড নন এসির ভাড়া হচ্ছে 1008 টাকা। আর 4 বেড যেটা বললাম এসি, 4 বেড নন এসি নেই, তো 4 বেডের ভাড়া হচ্ছে 2800 টাকা। এই যে আমরা এখন এই রুমটা একটু দেখে নেবো। আমরা এই রুমেই থাকবো আজকে ওই কয়েক ঘন্টা। আপনারা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারেন। আগেই তো বললাম এটা একটা গেস্ট হাউস, রাত্রিবাসের জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়া থাকা কোনো রকম অসুবিধে নেই। তো ডে আউটিংও আসতে পারেন আমাদের মতন, সারাদিন এলেন, ঘুরলেন, খাওয়া দাওয়া করলেন, রুম নিলেন, রুমে একটু রেস্ট নিলেন, তারপর বেরিয়ে গেলেন, এটাও হয়। তো এই হচ্ছে নন এসি রুম ডবল বেড, যেটা আমরা থাকবো। আমি একটু দেখিয়ে দিই জাস্ট এক ঝলক। এদিকে টিভি, আয়না, এই দেখুন একটা ভালোই বড় খাট, মানে দুজন বড় একজন বাচ্চা থাকা যাবে। আর এদিকে একটা টি টেবিল, এই দিকটা হচ্ছে বাথরুম। এই তো সনাতন দা আলোটা জ্বালিয়ে দিয়েছ, গুড বয়। এটা হচ্ছে বাথরুম, দেখুন এটার আলো আছে, জ্বালাও। হ্যাঁ, ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু কিন্তু বন্দোবস্ত রয়েছে। বাহ, গিজারও আছে, শীতকালে অসুবিধা নেই। আর এদিকে রয়েছে একটা টি টেবিল, আর ওইদিকে সেলফের মতো করা আছে, আলমারির মতন ছোটোখাটো আলমারি, যার উপর টিভিটা রয়েছে। তো এই হচ্ছে কিন্তু ডবল বেড নন এসি রুম। এখন শীতকাল, এসির প্রয়োজন নেই, কি সনন্দা? হ্যাঁ, দারুণ রুম, ছোটোখাটোর মধ্যে কিন্তু ভালো রুম। এই রুমের ভাড়া আবার বলছি 794 টাকা। চলুন এবার দেখে নেবো একটা অসাধারণ রুম। মানে এখানে এলে মানে আমি আপনাদের সাজেস্ট করব ওই রুমটা থাকুন, যেটা এসি। দরকার নেই নন এসি করে থাকবেন, ভাড়াটা যদিও বেশি, কিন্তু পরিবেশটা, ওখানকার পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর। ওই দেখুন দূরে মাঝখানটা জল, জলের ওপরে রুম। চলুন, ওই যে আমাদের সামনে গাড়ি পার্কিং, পার্কিংয়ের বাদিকে কিন্তু আমার পছন্দের, আপনাদেরও পছন্দ হবে দেখলে, এই সুন্দর থাকার জায়গাটা। তো আজকে সময় নেই, কারণ কালকে আবার একটা জায়গায় বেরিয়ে যেতে হবে। তো এই জন্যই আর কি আজকে রাতটা থাকা হলো না, নাহলে কিন্তু আমি এই রুমটাই বুক করতাম। দেখুন দারুণ সুন্দর। হ্যাঁ, নিচে কাঠের পাটা দিয়ে ব্রিজ, এখানটা ডাইনিং, সামনে এটা খাওয়া দাওয়ার জন্য। মানে আপনাকে এখান থেকে আর বেরোতে হবে না, খাওয়া দাওয়া থাকা এখানেই হয়ে যাবে। এই যেখানে দুটো রুম রয়েছে, তো দুটোই কিন্তু এসি রুম, ডবল বেড এসি। তিনজন 6জন থাকতে পারবেন। এক্সট্রা কেউ এলে সেটা হয়তো আলাদা পয়সা লাগতে পারে। সাধনদা, এই জায়গাটা কেমন? এই জায়গাটাই ভালো লাগছে থাকার জন্য। রাতের বেলা ভালো লাগবে না? এই লাইটগুলো সব জ্বলে? বাহ, একদিন আসতে হবে, রাতে থাকতে হবে।
হ্যাঁ আমি বললাম তো এটাই তো পছন্দ হবে। দেখুন এই রুমটা দেখিয়ে দিই, একটু বেরিয়ে আসুন, লাইটগুলো একটু জ্বালিয়ে দিন। বাহ, রুমটাও দারুণ রুম। দেখুন রয়্যাল আয়রন স্টিলের খাট, এদিকে সেলফের কাম ড্রয়ার আলমারি যাই বলুন, এদিকে রয়েছে এলসিডি টিভি, ওদিকে দুটো জানলা, একদম রুম থেকে কিন্তু শুয়ে শুয়ে দারুণ ভিউ দেখতে পাবেন, ব্যাপক লাগবে, ব্যাপক ব্যাপক। এই হচ্ছে ওদিকে দুটো চেয়ার, ওদিকে রয়েছে আয়না, আর ওই দিকটা বাথরুম, না সরি 3টে জানলা, এদিকে একটা জানলা রয়েছে, দারুণ। দেখি বাথরুমটা একটু দেখে নিই, আশা করি ঠিকঠাকই থাকবে। হ্যাঁ ঠিক আছে, ওয়েস্টার্ন টয়লেট সব ব্যবস্থাই রয়েছে। এদিকটা ব্যালকনির মতো করা আছে, এদিকে গ্রিলটা লক, দরকার নেই, এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কেটে যাবে। কি চা ফা খাওয়া যাবে, ওখানে তো আছেই। ভালো জায়গা, খুব সুন্দর। আমি বলবো আপনাদের, এই জন্যই আগেও বললাম, কখনো এই যমুনা থেকে ইকো রিসোর্টে যখন আসবেন এইখানে থাকবেন, এই রুম দুটোই নেবেন, এই রুম দুটো কিন্তু দারুণ সুন্দর। আচ্ছা এটা আরেকটা নামও তো আছে, অম্রপালি, কি অম্রপালি গেস্ট হাউস। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইটে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর এই যে সামনে দাদা, দাদা নামটা কি? সৌরভ মুখার্জি, উনি কিন্তু এখানে টোটালটা দেখাশোনা করেন, মানে আরও স্টাফ আছে, আমি ওনার সঙ্গে যোগাযোগ করে এসেছি, ওনার নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যখন আসবেন যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ। উনি আর কি আমাদের ঘুরে দেখালেন এই জায়গাটা। এবার চলুন একটা ঘোরার জায়গায় যাব, যেটা হচ্ছে এখান থেকে খুব কাছে, দারুণ সুন্দর একটা জায়গা, নাম হচ্ছে ভালকি মাচান। আপনারা নাম শুনেছেন, এখান থেকে একদম কাছে। কত কিলোমিটার হবে দাদা ভালকি মাচান? 3-4 কিলোমিটার, বুঝতেই পারছেন, খুবই কাছে। চলুন যাওয়া যাক। আমরা কিন্তু এতটা ভেতরে, মানে ফরেস্টের এতটা ডিপে ইচ্ছে করে এলাম। যারা উত্তরবঙ্গের ডুয়ার্স এর আগে বেড়াতে গেছেন তারা একবার ভালো করে মিলিয়ে দেখে নিন এই জায়গাটার সাথে আপনারা, মানে ডুয়ার্স মানে সেটা জলদাপাড়া হোক কিংবা গরুমারা হোক, যে রাস্তা ধরে আমরা এলাম, এই রাস্তার সাথে এরকম পরিবেশের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন কিনা। একদম গভীর জঙ্গল, ফোনে এতক্ষণ নেটওয়ার্ক ছিল, এখন নো নেটওয়ার্ক, কোনো নেটওয়ার্ক নেই। এয়ারটেল, জিও, বিএসএনএল, এখানে কোনো নেটওয়ার্ক কাজ করছে না। তো অ্যাকচুয়ালি কিন্তু মেন যে মাচানে থাকার জায়গা বা পার্ক রয়েছে, এটা কিন্তু এদিকে নয়। আমরা একটুখানি জাস্ট অ্যাডভেঞ্চারের জন্য এখানে এসেছিলাম, সনাতনদা অলরেডি গাড়ি ঘুরিয়ে নিয়েছে। মেন যে পিচের রাস্তা, ওই পিচের রাস্তা ধরে কিন্তু মাচানে যে থাকার জায়গা বা পার্ক রয়েছে, এখন আমরা সেখানে যাব। এই যে আমরা জঙ্গল ছেড়ে আবার মেন রোডে উঠে পড়লাম। যদি আপনাদের ইচ্ছে হয় একটু জঙ্গলে নিজের মতো ঘুরে বেড়াবেন, তাহলে এইদিকেই মোড়ামের রাস্তা রয়েছে, এই মোড়ামের রাস্তা ধরে জঙ্গলের ভেতরটা খানিকটা ঘুরে আসতে পারেন। একটা ছোটোখাটো কিন্তু দারুণ সুন্দর জঙ্গল সাফারি হয়ে যাবে। কি সনাতনদা? একদম তাই। এই রাস্তা ধরে এখন আমরা এলাম, এই রাস্তা ধরে এলেই দেখবেন এরকম বোর্ড দেওয়া রয়েছে, লেখা রয়েছে সুস্বাগতম অরণ্য সুন্দরী ভালকি মাচান। এই দেখুন বোর্ড। আর এই হচ্ছে মেন রোড, মানে একদম গেস্ট হাউস যাওয়ার সামনে গেস্ট হাউস। আপনারা যারা মাচানে আসবেন বেড়াতে, মাচান ফরেস্টে, তারা কিন্তু এই গেস্ট হাউসে চাইলে থাকতে পারেন 1 থেকে 2 রাত, খুব সুন্দর লাগবে জঙ্গলের মধ্যে গেস্ট হাউস। দাঁড়ান দেখি ফোনে এখন কি টাওয়ার রয়েছে। এয়ারটেল সামান্য 4G টাওয়ার পাবেন, এটুকুই। জিওর টাওয়ারও মোটামুটি রয়েছে এইখানটায়। দেখুন সনাতনদা দূরে গিয়ে গাড়ি দাঁড় করে দিয়েছে, ওই যে হোয়াইট কালারের বিল্ডিংটা সামনে, ওটাই কিন্তু গেস্ট হাউস। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের মাচান ফরেস্টের অরণ্য সুন্দরী গেস্ট হাউসের সামনেটা ফ্রন্ট ভিউ। এটা কিন্তু আগে সরকারি ছিল, সরকারি দ্বারা পরিচালিত, এখন আন্ডারটেকিং গভর্নমেন্ট, তাই তো? এখন প্রাইভেট কোনো সংস্থাকে দেওয়া আছে, ওনারাই এটা চালাচ্ছেন এখন এই অরণ্য সুন্দরী গেস্ট হাউস। এই যে দেখুন ওয়াইফাই অ্যাভেলেবেল, এবং এই হচ্ছে মেন বোর্ড, এখানে ফোন নম্বর সহ সব কিছু দেওয়া আছে। আপনারা ভিডিও পজ করে কিন্তু নোট করে নিতে পারেন। তো অরণ্য সুন্দরী গেস্ট হাউস ভালকি মাচানে থাকার জন্য একমাত্র জায়গা, তাই তো? আচ্ছা, এখানে কটা রুম আছে? এখানে টোটাল 7টা রুম আর একটা 12 বেডের ডরমেটরি আছে। ডরমেটরি, এসি রুম কিছু আছে? এসি 7খানা এসি আছে। 7খানায় এসি? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া আমাদের সব রকমই হয়,
চিকেন মিল হবে, এগ মিল হবে, মটন মিল হবে, ফিশ মিল হবে। তো বোর্ডারদেরকে জিজ্ঞাসা করে যা করা হয়, হবে, ব্যবস্থা করা হয় যে যেরকম খাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, কেউ ধরুন এমনি বেড়াতে এলো, থাকলো না, শুধু খাবার খাবে, মানে দুপুরে খাবে, খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবে, এটাও ব্যবস্থা হবে? এটাও ব্যবস্থা আছে। আগে তার থেকে জন্য বলে কি আগে থেকে বলে দিতে হবে? আগে আচ্ছা, থেকে এখানে বলে ফোন নম্বর কি আছে, যেটা ধরুন মানুষ যদি থাকতে চায় কিংবা খাওয়া দাওয়া করতে চায়, কোন নম্বরে যোগাযোগ করবে? এখানকার ফোন নাম্বার হচ্ছে স্যার 9153420133। এটা হচ্ছে বুকিং নাম্বার, এই নাম্বারে ফোন করলে সমস্ত। আচ্ছা, এছাড়া অন্য কোনো নাম্বার? এছাড়া অন্য কোনো নাম্বার আছে আর একটা 9434537545। আচ্ছা, আপনার নামটা দাদা? আমার নাম স্যার ওঙ্কার ঘোষ, আমি ভালকি ম্যানশনের সাইড ম্যানেজার। সাইড ম্যানেজার। ফোনে আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাই তো? তো শুনে নিলেন, ইনি হচ্ছেন এখানকার সাইড ম্যানেজার এই অরণ্য সুন্দরী গেস্ট হাউসের। আমার মতে বলে অত মেল টেল করে, অত কিছু করে অনলাইনে যোগাযোগ করার দরকার নেই, ওনাকে ডাইরেক্ট ফোন করবেন, ফোনের মাধ্যমে বুকিং করে নেবেন। সেটা যাই হোক, খাওয়া দাওয়া হোক, থাকা হোক, যা কিছু হোক। চলুন একটা রুম দেখে আসি একটু। একটা রুম দেখে নিই এখানে গেস্ট হাউস, অরণ্য সুন্দরী গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা কীরকম, থাকার ব্যবস্থা কীরকম? হ্যাঁ, সে হতেই পারে। জাস্ট একটা ভিউ দেখিয়ে দিই রুমের, যে রুমটা এরকম। আচ্ছা, সব রুম কি এরকমই? আচ্ছা, এটা সবচেয়ে বেটার রুম। আচ্ছা, এদিকটাই জঙ্গল রয়েছে, হ্যাঁ পুরোটাই, তাই তো? আর এদিকে চলে আসুন দাদা, এই হচ্ছে রুম। দেখুন, দুটো ডবল বেড আছে, তাই তো? 4 জন থাকতে পারবে। আর এটা এসি আছে, চাইলে আপনি নন এসি হিসেবেও নিতে পারেন। আর এই হচ্ছে বাথরুম, গিজার রয়েছে, হ্যাঁ, ওয়েস্টার্ন টয়লেট, সব কিছু ঠিকঠাক। এদিকটা কি আছে দাদা? আচ্ছা, বারান্দাটা, বাহ, দারুণ সুন্দর ভিউ। আচ্ছা, এটাই তো পার্কটা না? আচ্ছা আচ্ছা। তো দেখুন, এই হচ্ছে রুম। অনায়াসে কিন্তু এখানে আপনারা 1 থেকে 2 দিন কাটাতে পারেন জঙ্গলের মধ্যে, একদম জঙ্গলকে সাথিয়ে থাকবেন, তাই তো? আর একটা মানে ডবল বেডরুম দেখাচ্ছে, এটা দোতলায়। আচ্ছা, এই হচ্ছে ডবল বেডরুম। দেখুন, চেয়ার টেবিল রুমে, এলসিডি টিভি, আয়না। আচ্ছা, ওইদিকে দারুণ সুন্দর ব্যালকনি রয়েছে, এটা ফ্রন্ট ভিউ। আমরা যেদিক দিয়ে এলাম, ভালো, একদম নির্জন নিরিবিলি, বরাবরের জন্য একটা নিস্তব্ধতা বিরাজ করছে। বেসিনও আছে এদিকে। এই হচ্ছে আমাদের অরণ্য সুন্দরী গেস্ট হাউসের ডবল বেডরুম, আর এটা হচ্ছে বাথরুম। দেখুন, সব ব্যবস্থা ঠিকঠাক। এটার ভাড়া কত বলেন? 1300 টাকা, তাই তো? নন এসি, একদিনের জন্য। আচ্ছা, থাকা খাওয়াটা পুরোটাই আলাদা? আচ্ছা, তো কেউ থাকা খাওয়া নিয়ে এখানে আসতে পারবে না, তাই তো? সেরকম কিরকম প্যাকেজে থাকা খাওয়া? প্যাকেজে বলতে সারাদিনের প্যাকেজ আপনার 500 টাকা পড়বে পার হেড। টিফিন, ডিনার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ব্রেকফাস্ট, সব নিয়ে। ঠিক আছে, 500 টাকা প্যাকেজ। 500 টাকা প্যাকেজ। আর এলাকাটাও খেতে পারে? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে ওনাদের খাবার জায়গা, এখানে সব দামগুলো লেখা আছে। হ্যাঁ, ভেজ মিল, এগ মিল, চিকেন মিল, কত, যেটা আমি একটু আগেই শোনালাম দাদার মুখ থেকে। এই হচ্ছে খাবার জায়গা। আরেকটা কথা, এখানে কিন্তু যেটা কথা বলে জানলাম, সেটা হচ্ছে চিকেন বারবিকিউর ব্যবস্থা রয়েছে। দাদা, বারবিকিউ কত 1 কেজি? 400 টাকা পড়বে 1 কেজি, তাই তো? আচ্ছা, আগুন ঠাগুন জ্বালিয়ে আপনারা সামনে সব কিছু করবেন, তাই তো? আর যদি এর সাথে আপনারা এক্সট্রা আবার নাচ গান, মানে আদিবাসী নৃত্য যদি চান সন্ধ্যাবেলায়, প্লাস চিকেন বারবিকিউ, সেটা 3000 টাকা। এই হচ্ছে মেন গেট, যেটা আগেই দেখালাম। এই যে দাদা রয়েছেন, দাদা বলছেন এখানে মালিশের জন্য নাকি উনি বিখ্যাত, মানে মাথা টাথা মালিশ করে দেন ঠান্ডা তেলে। সন্ধ্যা করবে নাকি? চলুন আগে একটু পার্কটা ঘুরে আসি। এটা হচ্ছে পার্ক। এই পার্কটা আগে খুব সুন্দর ছিল, গেস্ট হাউসের বাইরে কিন্তু এই পার্ক। ওই যে লোকজন ঘুরছে। আর কি পার্কে ঘোরার বয়স আছে সনাতন দা এরকম পার্কে? হ্যাঁ, এখনো আছে। ভরসা দিচ্ছ? একদম। যাক, ভরসা পেলাম। বাবা, ঠিকই সন্দেহ করেছিলাম। হ্যাঁ, মানে জলের যে অবস্থা, 2টো বোট মাত্র রাখা আছে, লোক কেউ নেই। অনেক ছোটোবেলা এখানে এসেছিলাম, তখন এই ক্লাস 7 কি 8 এরকম হবে। জায়গাটা আরও সুন্দর ছিল। হ্যাঁ, মানে এই দিকটা প্রচুর পিকনিক হতো। তারপর গেস্ট হাউসের বাইরেটা প্রচুর মানুষজন আসতো পিকনিক করতে। বাট আজকে দেখুন সানডে, শীতকাল অলরেডি পড়ে গেছে, কিন্তু পিকনিক পার্টি আমার চোখে পড়লো না। সনাতন দা, কেউ আছে পিকনিক পার্টি?
আমি ছোটবেলাতে এসে পিকনিক করে গেছি এখানে, হ্যাঁ কিন্তু প্রায় অনেক বছর পর আসছি, 20-25 বছর পর আসছি, জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। একদম চেঞ্জ, মানে হ্যাঁ রক্ষণাবেক্ষণের কাজে যে কতটা অবহেলা ওনাদের এটা বোঝাই যাচ্ছে। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, প্রচণ্ড অপরিষ্কার হয়ে যায় জায়গাটা। মনে হয় এই জঙ্গলে পিকনিক হয়ও না, প্রচুর আঁকড়া জঙ্গল হয়ে গেছে ভেতরে। হ্যাঁ অনেক ডিপ। ঘড়িতে এখন বাজছে দুপুর 2:34, কিন্তু একদম ঠিক টাইমে, মানে লাঞ্চের যখন অরিজিনাল টাইম ঠিক তখনই কিন্তু এসে পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউসে, মানে যমুনা দিঘি রিসর্টে, ইকো রিসর্টে। হ্যাঁ, তো বললাম কোনো ডাইনিংয়ে নয়, মানে অন্ধকার ঘরে নয়, আমরা আজকে লাঞ্চ করবো ঠিক যেরকমটা করে থাকি, খোলা প্রকৃতির মধ্যে। এক্সকারশনিস্ট অনিকেত, একদম প্রথমেরটাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো এইখানে আজকে আমরা লাঞ্চ করব বসে, একটা দারুণ সুন্দর জায়গা যেটা আমি আগে দেখেছি। আর এইখানে আমরা কিছুক্ষণ বসছিলাম, চারদিকটা মানে কী হয়েছিল সনাতনটা তুমি বলো। আমরা যখন বসছিলাম এখানে ঝপাং ঝপাং কিসের আওয়াজ হচ্ছিল? মাছ, প্রচুর বড় বড় মাছ আছে এখানে। এই সন্ধ্যা হলেই ওই মাছগুলো বলে লাফালাফিটা বেড়ে যায় বেশি আরো। বিশ্বাস করবেন না, হ্যাঁ সনাতন দেখেছে, প্রথমে আমি দেখিনি, রীতিমতো চমকে গেলাম যে কিসের আওয়াজ রে বাবা। তারপরেও বললো যে বাবা মাছ লাফাচ্ছে এখানে। আমি দেখলাম হ্যাঁ ঠিক তাই। দুপুরে লাঞ্চের জন্য ফিশ মিল, এই যা দেখছেন, যা সমস্ত কিছু সাজানো রয়েছে, তরি তরকারি, মাছ, চাটনি ইত্যাদি ইত্যাদি, এই পুরো মিলটার দাম 170 টাকা নেওয়া হয়েছে। ফিশ মিলের দাম, ফুলকপি আলুর তরকারি, চাটনি, ডাল, কাতলা মাছ, পেটির মাছ, ভাত, আলুর চিপস, স্যালাড আর দুজনের জন্য দুটো পাঁপড়। আমি তো বরাবর এটাই করি, যেখানেই যাই একদম খোলা আকাশের তলায় লাঞ্চ করব। বাহ, আলুর চিপস বলেছিলাম, ওরা চিপসই করেছে, কিন্তু যে চিপসটা আমরা খাই ঝুড়ি চিপস ওটা নয়, সেটা না, লেজের মতো। লেজের মতো চিপস করে। এখানে এলে আপনাদের একটা বড় ফায়দা হলো, বা বড় কি বলবো, মানে প্রাপ্তি হলো, ভ্যারাইটিস রকমের এখানে মাছ আছে। মানে যেগুলো আমরা নর্মালি মিষ্টি জলে যে মাছগুলো চাষ হয়ে থাকে, যেমন ভেটকি, হ্যাঁ কাতলা, রুই, ঠিক আছে, মিরিক, তারপরে লাইলান্টিকা, বিভিন্ন রকম ছোটো থেকে বড় মাছ। এখানে এলে কিন্তু সেই মাছটা আপনারা খেতে পারবেন ইচ্ছে মতো, নিজেদের ইচ্ছে মতো। কারণ যেহেতু এটা মৎস্য দপ্তরের আন্ডারে, হ্যাঁ এখানে প্রচুর মাছ চাষ করা হয় এবং মাছ চাষ করে সেগুলোকে বাইরে পাঠানো হয়। এখানে যে লোকাল যে পুকুর রয়েছে, আমি ঘুরে দেখাবো একটু পরে খাওয়া হয়ে গেলে, সেই পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। এই যে আমরা মাছটা এখন খাচ্ছি, এটা কিন্তু এখানকারই মাছ। চলো শুরু করো। এখানে যিনি রাঁধুনি আছেন, তার হাতে কিন্তু জাদু আছে, খাওয়ার টেস্ট ভালোই। মানে প্রথমে ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়াটা কীরকম হবে, আননোন জায়গা তো, এর আগে এখানে এসেছি, কিন্তু এরকমভাবে মানে এতটা সুন্দর করে জায়গাটাকে এক্সপ্লোর করা হয়নি, খাওয়া দাওয়া করা হয়নি, যেমনটা আজকে করছি দুপুরবেলায়। সনাতন দা, একটু আগে তো আমরা রান্নার প্রশংসা করলামই, খাওয়া আমাদের প্রায় শেষের দিকে, কিন্তু তার সাথে সাথেও কিন্তু এখানে খাবারের যে কোয়ান্টিটি অনেক বেশি দিচ্ছে। দেখুন মাছের পিসটা দেখুন, হ্যাঁ একটা কাতলা মাছের পেটি দিয়েছে, দেখুন দেখুন পেটির পিসটা বিরাট বড়, এ হচ্ছে পিস, মোটামুটি একটা পিস 100 গ্রামের ওপরে। খাওয়া দাওয়ার পর চলুন এবার একটু এই গোটা জায়গাটা, আমাদের যমুনা দিঘিটা ঘুরে দেখি। এদিকে প্রথমে চোখে পড়লো যেটা, সেটা হচ্ছে এই যে মায়ের মন্দির। এখানে নিত্য কালী পুজো হয়, এই যে ঠাকুরমশাই পুজো করছেন এখন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুই ওম কৃষ্ণায় নম গোবিন্দায় নম নম অখণ্ডলং মণ্ডলং ব্যর্থজনং চরাচরি তৎপদং শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু দেবায় নম নম এই গন্ধ পুষ্প। খাওয়া দাওয়া করে রুমে রেস্ট না নিয়ে বলবো, এই যে আমার আর সনাতনদার মতো একটু জায়গাটা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে এই জায়গাটা। চারদিকে পুকুর, গাছগাছালিতে ভর্তি, একটা অন্যরকম নির্জন নিরিবিলি পরিবেশ তো বটেই। এই যে আমাদের রুম, এখানে যেটা শুনলাম গোটা জায়গাটা, আমি এখন গোটা জায়গাটা রাউন্ড দেবো, আমরা পুরো একটা পাক খাবো।
শুরু করে ওই শেষ পর্যন্ত বলছে নাকি 48টা পুকুর আছে। ভাবতে পারছেন এই 48টা পুকুরের মধ্যে সব পুকুরে মাছ চাষ হয় না, কিছু এমনি জাস্ট একটু রেখে দেওয়া হয়েছে কারণ নোংরা আবর্জনা একটু হয়ে গেছে, তাই না? তো 30 থেকে 35টা পুকুরে মাছ চাষ হয়, যেটা আমরা লাঞ্চ করলাম এখানকারই, আগে বললাম এই পুকুরেরই মাছ। আর এই গোটা জায়গাটা এটার হচ্ছে 114 বিঘে জায়গার মধ্যে, 114 বিঘের বেশি, এই 15-র কম সামান্য। এই যে দেখুন এগুলো স্টাফ কোয়ার্টার ওদের। আর এই যে ডান দিকে পুকুর, জাল ফেলা আছে পুকুরে দেখুন, যাতে কোনো পাখি হ্যাঁ এসে কিছু ক্ষতি না করতে পারে, নোংরা না করতে পারে, পুকুরে নোংরা ফেলতে না পারে। এই পুকুরটা চাষ হয়। আর এখানে কিন্তু আপনারা যদি ভাবেন যে এখান থেকে আমরা মাছ কিনে নিয়ে যাবো, সেটা কিন্তু হবে না, কারণ এখানকার সমস্ত মাছই বাইরে চলে যায় বিক্রি হওয়ার জন্য। সব থেকে কাছে এখানে বুদবুদ মার্কেট, ওই বুদবুদ মার্কেটে কিন্তু এখানকার বেশিরভাগ মাছগুলোই কিন্তু যেগুলো চাষবাস করা হয় সমস্ত কিছু কিন্তু বুদবুদ মার্কেটে চলে যায় বিক্রির জন্য। কি বললে সনাতনদা? আমরা পড়ে আছে। ওইটা আমরা গাছ? আচ্ছা আচ্ছা, এই দেখো একদম পেকের নিচে পড়ে আছে। বাবা এই বাবা কি রস বেরোচ্ছে পুরো পাকা আমরা একদম। এখানে কিন্তু শুধু এই আমড়া গাছই নয়, দাদা বলছিলেন যে আম গাছ, কাঁঠাল গাছ, সবেদা গাছ, হ্যাঁ, তারপরে আপনার আমরা যেখানে খাচ্ছিলাম সেখানে বাতাবি লেবু গাছ, সব রকমই রয়েছে। যারা গেস্ট আসবেন এখানে, তো এই তাদের রুমের সামনে যদি চান, এই যে এত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার তো অভাব নেই, তো আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাম্প ফায়ার করতে পারেন। ক্যাম্প ফায়ারের সমস্ত ব্যবস্থা ওনারা করে দেবেন। যেটা দাম লাগবে সেটা হচ্ছে কাঠের দামটুকু লাগবে, 100 টাকা কি 150 টাকা, যে কাঠটা ক্যাম্প ফায়ার করবেন। আর চিকেন চাইলে আপনারাও নিয়ে আসতে পারেন এবং ওনাদেরও বলতে পারেন, ওনারাও কিন্তু চিকেনের ব্যবস্থা করে দেবে। তার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ নেই, শুধু মাংসের যে দাম সেটুকু দিতে হবে, তাই তো সনাতনদা? হ্যাঁ হ্যাঁ ওটাই বললেন। আচ্ছা আচ্ছা, এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, হ্যাঁ, এদিকে এই যে জলের জায়গা রয়েছে, জলের ট্যাঙ্ক, এখান থেকে তো জল সরবরাহ করা হয় নাকি? আচ্ছা, তো এই ফাঁকা জায়গা কিন্তু পিকনিকের ব্যবস্থা হয়, এখানেই পিকনিকটা করা হয়। তো 50 জন এলে, যেটা দাদারা বললেন রেটটা হচ্ছে 590 টাকা। 50-এর অধিক হলে, হ্যাঁ 50 জনের অধিক হলে সেটা কিন্তু আবার ডবল হয়ে যাবে। এবার 5-10 জন এদিক ওদিক হবে, ওটা আলাদা ব্যাপার। চলুন, ওইদিকে বোটিং হচ্ছে। আর এটা পিকনিকের পাশাপাশি কিন্তু বলতে ভুলে গেলাম, ওইদিকে দোলনা রয়েছে, চিলড্রেন্স পার্ক। এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই ওনারা গেস্ট দুর্গাপুর থেকে এসেছেন, ওনারা বোটিং করছেন। এখানে কিন্তু ফ্লাইং কাস্টমার, মানে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য পার হেড 25 টাকা করে বোটিং। আর যারা গেস্ট রয়েছেন, যারা এখানে থাকবেন, তাদের জন্য কিন্তু একদম বোটিংটা ফ্রি। আর এখানে একটা রাত কাটাবেন মর্নিং ওয়াক করার জন্য, একদম খোলা প্রকৃতির মাঝে, এই জায়গাটা কিন্তু তাদের জন্য বেস্ট। তাদেরকে কিন্তু আর এই গ্রাউন্ডের বাইরে যেতে হবে না, এর ভেতরেই সব কিছু পেয়ে যাবেন। চারিদিকে গাছগাছালিতে ভর্তি, আমি তো আগেই বলেছি। আর আশেপাশে পুকুর রয়েছে, দারুণ পরিবেশ, দারুণ। এখানে আওয়াজটা শুনতে পেলেন নিশ্চয়ই, বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু শীতকালে এখানে এলে দেখতে পাবেন। ভাই এই পাখিটার নাম কি? সামখল, সামখল বক। এটা তো এখানকার নয় মনে হয়? না, এটা এই শীতকালে মানে বিভিন্ন পরিযায়ী পাখিরা এই সময় এখানে আচ্ছা, বাইরে থেকে আসে, বাসস্থান করে। কি হলো, হঠাৎ দাঁড়িয়ে বললে? এই দেখো মাছ, সাপটা মাছ খেয়ে আর নড়তে পারছে না। কোথায় গো? এই দেখো এখানে এটা একটা ঢোড়া সাপ, আরে সাটা, প্রচুর মাছ খেয়েছে, দেখো নড়তে পারছে না। ওই দেখো, তুমি বলেছো আর নড়ে পালিয়ে গেল। জলেই থাকে। এরকমই মোটা না মাছ খেয়ে মোটা হয়ে গেছে? মাছ খেয়ে মোটা হয়ে গেছে। আরে বাপ রে বাপ, হ্যাঁ লেটেস্ট জিনিস। 177টা আম গাছ, 220টা আম গাছ আছে। 220টা আম গাছ, বাপরে বাপ। হ্যাঁ, ওই যেটা বলছে যে এখানে গ্রীষ্মকালে বসে কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারবেন। হ্যাঁ, পুকুরের এই যে জল, চারপাশে একটা যে স্নিগ্ধ বার্তা, তার সাথে যে গাছের ছায়া, দুটো কিন্তু মিলেমিশে একদম একটা দারুণ প্রকৃতির সৃষ্টি করেছে। ভাই আম হয়,
হ্যাঁ, প্রথমে এখানে মাছেরা ডিম পাড়ে, তাই তো? তারপরে ডিম নিয়ে এসে এখানে ফেলা হয়। এখানে জলের ফোর্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে 72 ঘন্টা ঘোরানোর পর মাছের ডিম থেকে বাচ্চা তৈরি হয়। বাচ্চা তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, এরকম আমাদের 4টে বড় বড় ট্যাঙ্ক আছে। বাবার এই যে একটা, ওদিকে 2, 3, 4টে। হ্যাঁ, 4টে। শুরু হবে কেন? 2 মাস পর এটা থেকে? আমাদের হ্যাঁ ফেব্রুয়ারির শেষ দিক থেকে, মানে মার্চ। আচ্ছা, কি বুঝলে? সেটা দেখছি তো, সুন্দর সিস্টেম আছে তৈরি করা। এখান থেকে এই যে লেখা আছে এগ কালেকশন চেম্বার। এবার বাড়ি ফেরার পালা। তার আগে রয়ে গেছে যেটা বাকি, অর্থাৎ এখানে কিভাবে আসবেন সমগ্র পথ নির্দেশটা আপনাদের একবার জানিয়ে রাখি। সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কলকাতার দিক থেকে যারা আসবেন রেলপথে তাদের জন্য পারাজ, আর যারা আসানসোল দুর্গাপুরের দিক থেকে আসবেন তাদের জন্য মানকর। এটা কিন্তু অ্যাকচুয়ালি পূর্ব বর্ধমানের আউসগ্রাম ব্লকে অবস্থিত। সহজ রাস্তা, পাড়া স্টেশনে নেমে অথবা মানকর স্টেশনে নেমে আপনারা কিন্তু অটো অথবা টোটো গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন এই যমুনা দিঘি ইকো রিসর্টে। আর যদি বাসে করে আসতে চান, কলকাতার দিক থেকে যারা আসবেন পারাজে নামবেন তাদের জন্য কিন্তু বাস স্ট্যান্ড, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে অভিরামপুর, কারণ বাসটা অভিরামপুর পর্যন্তই আসে ওই রুটে। তারপর ওখান থেকে টোটো করে আপনি শেয়ারে পৌঁছে যেতে পারবেন যমুনা দিঘি এই ইকো রিসর্টে। আর যারা মানকরের দিক থেকে আসবেন তারা যদি বাসে করে আসেন তাদের জন্য নিয়ারেস্ট বাস স্ট্যান্ড এই রিসর্টের নামে যমুনা দিঘি এবং গুসকরা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আরেকটা। ওই গুসকরা থেকে যদি আপনারা আসেন তাহলেও কিন্তু অটো টোটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারবেন রিসর্টে। আবার বাসে করে যদি আসেন তাদের জন্য কিন্তু একই রাস্তা, মানকরের মতো একই বাস স্ট্যান্ড, যমুনা দিঘি বাস স্ট্যান্ডে নেমেই কিন্তু আপনারা রিসর্ট অবধি পৌঁছে যাবেন। এর জন্য আজকের পর্ব, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোন নতুন পর্বে, নতুন গল্পে, নতুন অভিযানে, নতুন কোনো রাস্তায়। আজকের জন্য টাটা।